হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস রিভিউ টাইম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর আজকে আমার সঙ্গে যে মানুষটা আছে তথাগত মুখার্জি, তাকে আপনারা সবাই চেনেন। নতুন করে ইন্ট্রোডিউস করানোর কোনো দরকার নেই। যারা বাংলা সিনেমা দেখেন, যারা বাংলা সিনেমা ভালোবাসেন, তার কাজ নিশ্চয়ই দেখেছেন। তাই কখনো লিখতে দেখেছেন, কখনো পরিচালনা করতে দেখেছেন, বা কখনো অভিনয় করতে দেখেছেন। দাদার সিনেমা আসছে রাস, এবং সেটা নিয়েই আজকে আমরা কথা বলবো। মেনলি সেটা নিয়েই আজকের এই আলোচনা। তো দাদা, প্রথমে বলো। আগে আমি তোমায় বলি কনগ্রাচুলেশনস, এটা তোমার প্রথম কারোর সাথে ইন্টারভিউ, তো বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর সত্যি মানে এইটা আমি মেনশন হয়তো না করলেও পারতাম। মানে আমি অনেক দূর থেকে আসছি, এবং আমরা যেখানে করছি সেটা আমার বাড়ির থেকে অনেকটা দূরে। আমি মাঝখানে না মানে অনেকটা লেট হয়ে গেছিলো, তো দাদা নিজে পিক আপ করলো, পিক আপ করে তারপর এখানে নিয়ে এলো। মানে এটা আমি শুট থেকে ফিরছিলাম, ঘটনাচক্রের সেম রাস্তা, তো আমি শুট থেকে ফিরছিলাম, তো অফকোর্স মানে থ্যাংক ইউ সো মাচ দাদা। আর তুমি আছো কেমন, আগে বলো? এই ব্যস্ততা, এখন কাজটা চাপের মধ্যে, টেলিভিশনের শুট চলছে, পাশাপাশি সিনেমার পোস্ট প্রোডাকশন চলছে, তো লাস্ট ল্যাপ, এখন প্রিভিউ চলছে সমস্ত। তো সেই প্রিভিউয়ের মধ্যেখানেই একটা ছোট্ট গ্যাপের মধ্যে আমরা এই কনভারসেশনটা করছি। ওকে দাদা, প্রথম যেটা তোমাকে আমার জানার, তোমার একটা মানে তোমার ব্যাপারে যেটা শোনা যায় সেটা হচ্ছে তুমি প্রমোশনে খুব একটা বিশ্বাসী নও। মানে পারিয়াতেও যে তুমি খুব প্রমোশন করেছিলে তোমার সিনেমার, তা তো নয়। আমার অভিনেতারা করেছে, হ্যাঁ অভিনেতারা করেছে, বা তুমি যে তোমার প্রমোশন খুব একটা সামনে ব্যক্তিগত প্রমোশন, হ্যাঁ সেটা তো খুব একটা দেখা যায় না। এবার যেখানে এখনকার দিনে 2025-এ কন্টেন্ট যেরকমই হোক না কেন, তারা প্রমোশনটা করে লার্জার দ্যান লাইফ, যে প্রমোশন হবে, লোক আসবে, এবার কন্টেন্ট যা হলো তা হলো। মানে এইটা কেন, মানে তুমি প্রমোশনের থেকে একটু না, আমি সিনেমার কিন্তু প্রমোশন পুরো দমে, কারণ ধরো ভটভটি হোক কিংবা পারিয়া, যে দুটো ছবি আমার রিলিজ করেছে, আর ইউনিকর্ন ওটিটিতে রিলিজ করেছে, তো সেই সিনেমার প্রমোশন কিন্তু পুরো দমে হয়। ধরো পারিয়ার সে 130 ফিটের কাটাউটি হোক, পারিয়ার কুকুরদের রাস্তায় খাওয়ানোর বিভিন্ন মানুষদের ভিডিও হোক, সেগুলো সবটাই কিন্তু আমার পরিকল্পনা করা। আমি আমার প্রমোশনে আমি খুব বেশি সামনে আসি না, কিংবা ফোরফ্রন্টে না আসার কারণ, সিনেমা হলের লোকে আমার স্টারেদের দেখতে যাবে, আমার অভিনেতাদের দেখতে যাবে, কেমন যে যাদের দেখতে আমাকে হলে দেখতে পাবে না, আমার সিনেমাটা দেখবে, আমার বানানো সিনেমাটা, আমার ক্রাফটটা দেখবে, কেমন একদম। তো যাদেরকে দেখতে যাবে তাদেরকে লোকে বেশি দেখা উচিত। আমার তো সিনেমাটা দেখতে যাবে, আমি তো ওখানে ভিজুয়ালি আমাকে দেখতে পাওয়ার জন্য তো ওটা দেখতে যাবে না। আমি যদি অভিনেতা হতাম ওই সিনেমায়, তাহলে ডেফিনেটলি আমি সামনে এসে প্রচুর চিৎকার চেঁচামেচি হই হল্লা করতাম, যে এই আমার সিনেমা দেখুন, এই আমার সিনেমা দারুণ, এসব করতাম। কিন্তু আমি তো সিনেমাটা বানিয়েছি, আমি ওই হুই হল্লাটার বোধহয় প্রয়োজন দেখি না। মানুষের যদি ভালো লাগে, এবং একটা কথা মাথায় রাখবে, মাউথ পাবলিসিটির থেকে বড় পাবলিসিটি নেই। এই প্রথম শুক্র শনি রবি এই 3 দিন হল থেকে বেরিয়ে তোমরা যা বলবে এবং সাধারণ মানুষ যা বলবে, তার উপরেই কিন্তু পরের লোকজন যে যাবে কি যাবে না সেটা ডিসাইড হয়ে যাবে। সেটা কোনো প্রমোশন দিতে পারে না। আমি পারিয়ার ক্ষেত্রে বলতে পারি, প্রথম শুক্রবারে পারিয়া রিলিজ করে যখন, পারিয়া নিয়ে সবাই কথা বলছিল, তো মাত্র 7টা হাউসফুল ছিল। শনিবারে সেটা 11টায় যায়, 11টা হাউসফুল হয়। এটা কিন্তু মাউথ পাবলিসিটিতে ঘটছে, কারণ পাবলিসিটি আমাদের শেষ হয়ে গেছে, ছবি রিলিজ করে গেছে। রোববারে সেটা 14টাতে যায়, এবং মঙ্গলবার না সোমবার সরস্বতী পুজো ছিল, সেই দিন একসাথে প্রায় 35 না 37টা হাউসফুল হয়। এটা কিন্তু ওই হলে সিনেমা দেখে বেরিয়ে যারা কথা বলছে তাদের উপরে বেস করে। এবং আমার মনে হয় আমি সিনেমাটা বানিয়ে অনেকগুলো কথা অলরেডি বলে ফেলেছি। তো আমি যে কারণে এখন ইন্টারভিউ দেওয়ার সংখ্যাও কমিয়ে দিয়েছি। আমি মূলত চেষ্টা করি যাদেরকে ইন্টারভিউ না দিলেই নয়, এবং ধরো যারা সিনেমা প্রেমী, ধরো তুমি সিনেমা ভালোবাসো, আমার কিন্তু ইন্টারভিউ দেওয়ার কারণ ওটাই। কেমন তুমি কত বড় ইউটিউবার, কিংবা ধরো আমার অভিনেতারা কিন্তু সব জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, কেমন, কিন্তু তুমি আমাকে ইন্টারভিউতে খুব একটা বেশি পাবে না। তার কারণ আমার মনে হয় সিনেমা নিয়ে কথা বলতে গেলে একজন সিনেমা প্রেমী মানুষের সাথে কথা বলাটা খুব ইম্পর্টেন্ট। একদম 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 একদম। যে কারণে দেখবে আমি রূপমকে অনেকবার ইন্টারভিউ দিই, কারণ রূপমের একদম প্রথম দিকের ইন্টারভিউ থেকে, রূপম প্রথম ইন্টারভিউ আমাকে করেছিল, তো তখন অনেকটা ছোট, তো এখন আমি রূপমকে ইন্টারভিউ দিই। তার কারণ ও সিনেমা ভালোবাসে। এমন অনেকে আছে যারা সিনেমা ভালোবাসে, সুদীপ আছে, অনেকে আছে যাদেরকে আমি বহুদিন ধরে চিনি, এবং যারা সিনেমা ভালোবেসে সিনেমার সাথে যুক্ত আর কি। মানে আমি বিশ্বাস রাখি, জানি খারাপ সিনেমা বানালে তারা সগর্বে বলবে খারাপ সিনেমা বানিয়েছে আর কি। এই জিনিসটা তো থাকাটা এটা দরকার ভীষণ রকম। আচ্ছা, এবার দাদা তুমি 3টে ফরম্যাটেই করো, লেখো, ডাইরেকশন দাও, এবং তুমি অ্যাক্টিংও করো। একটা গল্প, সেই গল্পটা 3টে ফরম্যাটে তুমি কী, তোমার দেখার ধরনটা কি থাকে, বা কীভাবে পাল্টে যাচ্ছে একটা গল্প যখন তুমি লিখছো, তখন তুমি কী মাথায় রাখছো, বা তুমি ডাইরেকশন দিচ্ছ, বা তুমি যখন অভিনয় করছো? প্রথমত আমি গল্প বেস সিনেমা বানাই না, আমি মূলত আইডিয়া বেস সিনেমা বানাই। মানে গল্পটা আমার কাছে খুব সেকেন্ডারি ব্যাপার সিনেমার ক্ষেত্রে। একটা আইডিয়া যেটা আমি লোকের কাছে পৌঁছতে চাই, লোককে জানাতে চাই যে এই ব্যাপারে অ্যাওয়্যার হওয়া দরকার, কিংবা এরকম একটা পথ আছে, কিংবা এরকম আমি ধাক্কা দিতে চাই সিনেমা দিয়ে, কেমন সেটা একটা আইডিয়াই তো একটা
মানুষের জনজীবনকে ধাক্কা দিতে পারে, সমাজ জীবনকে ধাক্কা দিতে পারে। এবার সেই আইডিয়াটা যখন অডিও ভিজুয়ালি আমি নিয়ে আসবো অন স্ক্রিন, তখন আমার গল্পকে হাতিয়ার করতে হচ্ছে। কেমন? তো যখন আমি একটা আইডিয়া ভাবছি, সেটা একরকম, সিনেমাটা না আসলে 3-4 বার তৈরি হয়। একবার যখন একটা আইডিয়া ভাবছি যে এই আইডিয়াটা নিয়ে আমি একটা, ধরো আমি পারি, রাশের এক্সাম্পল দিই। রাশে আমি ভাবছি যে আমি কোথাও গিয়ে মানুষের ভালো থাকার চাবিকাঠি নিয়ে কথা বলবো। এখন সবাই বলছে সেলফ কেয়ার করুন, নিজেকে ভালো রাখুন, নিজেকে দারুণ রাখুন, তাহলেই দেখবেন গোটা পৃথিবী ভালো আছে। আমার এটা খুব স্বার্থপর ভাবনা বলে মনে হয়। আমার মনে হয় সেলফ কেয়ারের পাশাপাশি কেয়ার ফর আদার্সটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, নাহলে ভালো থাকা সম্ভব না। কিন্তু আমি এটা কীভাবে বলবো? এখানে বলার জন্য আমি হাতিয়ার করতে হবে, মানুষের গল্প বলছি তো, তাই মানুষকে হাতিয়ার করতে হবে। হাতিয়ার মানে বাঙালি যেটা ছিল, বাঙালি কী ছিল? বাঙালি ছিল একটা কমিউনিটি হিসেবে বাঁচত, একটা পাড়া, সবাই মিলে একসাথে ক্রিকেট খেলা, বন্ধের দিন রাস্তা বন্ধ করে ক্রিকেট খেলছে একসাথে। আমার অঙ্কের টিচার আমাকে অঙ্ক করে বলছে চলো ক্যারাম খেলতে বসে, আমার কাকারা এসে চলে আসছে। আমার যদি মন খারাপ থাকে, আমি পরীক্ষায় কম নম্বর পেয়েছি, আমার মন খারাপ কিন্তু কোথায় পালিয়ে গেছে, কারণ আমার অঙ্কের মাস্টার, যার বিষয়ে আমি কম নাম্বার পেয়েছি, সে আমার সাথে খানিকক্ষণ মধ্যে বসে ক্যারাম খেলবে, তাকে আমি হয়তো ক্যারামে হারিয়েও দেবো। এইটাকে বলবার জন্য আমার কি গল্প দরকার? এই প্রথম সিনেমা ওখানে ছিল, তারপরে এবার গল্পে এলাম যে আমি একটা এই বেস প্যাটার্নে এই গল্পটা বলছি, এই কোর আইডিয়াটাই বেসিক একটা গল্প। এই রাশের গল্পটা যেমন অম্বরীশের জীবনের একটা গল্প, সত্য ঘটনা। অম্বরীশ ভট্টাচার্য অভিনেতা, আমার বন্ধু, তার জীবনের একটা সত্য ঘটনা অবলম্বনে ছোট একটা অংশ, কোর যে গল্পটা। এই যে বিক্রমের চরিত্র, অর্থাৎ সোমনাথের যে ফিরে আসা, এটা অম্বরীশের ফিরে আসা জীবনের গল্প। কেমন? অম্বরীশের নিজের পরিবারের সাথে, মানে ওর যে জয়েন্ট ফ্যামিলি পরিবার, তার সাথে রিউনাইট করার গল্প। এবং এই যে শান্তিপুরে যে বিরাট করে রাসোৎসব হয়, অম্বরীশের এই পৈতৃক বাড়িটা, মানে যে বাড়িটায় ওদের পুরো জয়েন্ট ফ্যামিলিটা ছিল, সেটাও কিন্তু শান্তিপুরেই। ফলে রাস নামটা ওখান থেকে নেওয়া। এই যে কোরটা, এটা কিন্তু অম্বরীশের কোর, বাকি সাজিয়েছি আমার ছোটবেলার দেখা দিয়ে। এবার ধরো যখন গল্পটা লিখলাম, তখন বিভিন্ন চরিত্রের মুখ ভেসে এলো, কাস্টিং করলাম, তখন একটা সিনেমা কিন্তু মাথার মধ্যে তৈরি হলো। এবার যখন রিহার্সাল করছি অভিনেতাদের সাথে, তখন আবার একটা সিনেমা তৈরি হচ্ছে। এবার ফ্লোরে গিয়ে যখন অরিজিনাল লোকেশনে ক্যামেরা দিয়ে ধরছি দৃশ্যগুলোকে, রেকির পর, সেটা আবার আরেকটা সিনেমা। আবার এডিট টেবিলে যখন পৌঁছচ্ছি, তখন আবার আর একটা সিনেমা। এবং তারপরে যখন সাউন্ড, কালার এগুলো করছি, ডিজাইন করছি, বিজিএম করছি, তখন আবার আর একটা সিনেমা তৈরি হচ্ছে। এইটা না একটা প্রসেস, এটা একটা জার্নি। এবং আমি যদি ধরো এই সিনেমাটা আমি রিলিজ না করতে হতো, তাহলে আজীবন এই প্রসেসটা চলতে পারতো না। কারণ এটা একটা আর্ট ফর্ম, এটা ট্রায়াল অ্যান্ড এরার মেথডের মধ্যে দিয়ে বারবার তোমাকে বিভিন্ন রকম পারমুলেশন এবং কম্বিনেশন করে দেখতে হবে যে কি রেজাল্ট আসছে। এটার কোনো নিশ্চিত পথ নেই যে এটাই ঠিক কিংবা এটাই ভুল। আমি যেটা বানিয়েছি সেটা লোকেদের মনের কর্ডে হিট করতেও পারে, নাও করতে পারে। মানে ধরো যখন লুমিয়ারের ছবিতে যখন ট্রেন প্রথমবার লোকে দেখলো, ট্রেন আসছে, লোকেরা উঠে পালিয়ে গেল, কারণ লোকের ভাবলো ট্রেনটা তার ঘাড়ে এসে পড়বে। কারণ এটা অভিজ্ঞতার বিষয়, সিনেমা ইজ অ্যান এক্সপিরিয়েন্স। এবার এই এক্সপিরিয়েন্সটা আমি যে মেজন সিনগুলো তৈরি করেছি সেটাতে দিতে পারবো কিনা কিন্তু আমি জানি না। আমি ভাবছি হবে, হতে পারে, নাও পারে। হয়তো অন্য কোনোভাবে, হয়তো এডিটটা করলে, অন্য কোনোভাবে শ্যুটটা করলে হয়তো বেশি ইম্প্যাক্ট করতো, আমি জানি না। আমি একটা করেছি, করে প্রেজেন্ট করছি। ওকে, তোমার যে সিনেমাগুলো ওখানে দেখেছি না, তোমার সিনেমার বাজেট বড় হোক বা ছোট হোক, একটা রুটনেস ওখানে থাকে, একটা সার্টেন রুটনেস থাকে। পারিয়া, যেটা একটা লার্জার দ্যান লাইফ একটা সিনেমা, অ্যাকশন হচ্ছে, একটা ওরকম টোন, সেখানেও একটা রুটনেস ছিল গল্পটার মধ্যে। এবং রাশে তো সেটা আছেই, অনেক ভটভটিতেও ছিল, সব কটাতেই রাশেও আছে। এই রুটনেসটা তোমার জন্য কতটা জরুরি? কারণ আমরা না অনেক সময়, আমরা যেহেতু রিভিউ করি, আমরা অনেক সময় একটা কমপ্লেন করি সিনেমা দেখার পর যে রুটনেস কেন নেই সিনেমাতে। সাউথের সিনেমা যেগুলোর আমরা হয়তো এক্সাম্পল দিই করার সময়, যে ওদের কালচার নিয়ে, রুট নিয়ে কতটা বেশি ফোকাসড, কতটা কাজ করছে, আমরা কেন করতে পারছি না? কারণ আমাদেরও তো মানে কালচারালি তো আমরাও অনেকটা স্ট্রং, সবারই যারা আদিবাসী ট্রাইব তাদেরও একটা কয়েক হাজার বছরের কালচার রয়েছে। তাহলে সেই রুটনেসটা তোমার মধ্যে থাকে, তো সেই রুটনেসটা তোমার জন্য কতটা জরুরি? দেখো, এইটা বাদ দিয়ে আমি সিনেমা বানাতে পারবো না, কারণ আমি আমার চরিত্ররা যা বলছে সেগুলো যদি আমি বিশ্বাস না করি, আমি তো সেটা লিখতেই পারবো না। আমার শিল্প আর আমার যাপনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, কিন্তু আমার চরিত্র যদি বলে যে হেরে যাওয়া মানুষদের কোনো চাপ নেই, তার মানে বুঝতে হবে আমি নিজেকে হেরে যাওয়া মানুষ বিশ্বাস করি এবং আমার কোনো চাপ নেই। আচ্ছা, আমার চরিত্র যদি বলে যে ভালোবাসা মানে একটা ন্যাড়া ছাদ, তার মানে আমার কাছেও ন্যাড়া ছাদ। আমার চরিত্র যদি বলে যে বাড়ি ফেরা মানে বাড়ি ইটকাট স্ট্রাকচারে ফেরা নয়, একটা মানুষের কাছে ফেরা, তার মানে কিন্তু আমিও মানুষের কাছেই ফিরতে চাই। তো বুঝতে হবে যে আমি যা দেখি, আমার অভিজ্ঞতা, আমার আশেপাশের মানুষজন, আমার আশেপাশের প্রকৃতি, আমার আশেপাশের প্রাণীরা, আমার গল্পের সিড কিন্তু ওখানেই। এবং সেটাকে অস্বীকার করে না আমি, না আমার সিনেমা।
আমি কিন্তু এই পঞ্চভূত নিয়েই আমি বেঁচে আছি, এই বায়ু, এই জল, এই পৃথিবীর এই অংশটা, যে অংশটা আমরা বাস করি বাংলায়, এগুলোই কিন্তু আমি এবং তুমিও, আমরা প্রত্যেক। এবং সেটার বাইরে যে আমরা কেউ নই, সেটা আমার সিনেমা বারবার বলি। বিক্রম দার সঙ্গে আবার ফেরা, তিন নম্বর ছবি আই থিঙ্ক তোমার মেমরি এক্সট্রা রিলিজ করলে, হ্যাঁ রিলিজ করলে তোমার 3 নম্বর ছবি বিক্রম দার সাথে। বিক্রম, এই যে ডাইরেক্টর আর অ্যাক্টরের যে একটা মানে একটা হিট জুটি তৈরি হয়ে যায়, হয়তো মানুষ ভালোবেসে ফেলে, সেটার জন্যই কি বারবার ফেরা বিক্রম দার সাথে, নাকি একটা কমফর্ট জোন তৈরি হয় একটা অ্যাক্টরের সাথে, যে না আমি কি বলতে চাইছি সেটা অ্যাক্টরটা বুঝতে পারছে, আমি কি চাইছি, আবার অ্যাক্টরও বুঝতে পারছে আমি কি ডেলিভার করতে চাইছি, আমার ডাইরেক্টর বুঝতে পারছে, সেই কমফর্ট জোনের জন্য সেটা তো রয়েছে একদম নিশ্চিতভাবে, সেটা রয়েছে। সেটা অনেক অভিনেতা, যেমন অনির্বাণ চক্রবর্তীর সাথে আমার 4 নম্বর কাজ, কেমন গাকিতে অনির্বাণ চক্রবর্তী আছে, ভটভটিতে ছিল, এছাড়া ওয়াটার বটল বলে আমি একটা বহুদিন আগে একটাই মিনি সিরিজ করেছিলাম 4 এপিসোডের, তো সেটা তো অনির্বাণ চক্রবর্তী ছিল, সেটা অনির্বাণ চক্রবর্তীর সাথে প্রথম কাজ। তো আমি বলছি ধরো দেবাশিস আমার সাথে কাজ করছে, বিমল, অনেক অভিনেতা আছে আর কি। তো সেই কমফর্ট জোনটা তো বটেই, কারণ আমার সিনেমা বানানোর জন্য এক ধরনের পরিশ্রমের প্রয়োজন হয়, যেহেতু আমি রিহার্সাল করি, ওয়ার্কশপ করি। আমি যেটা বারবার বলি যে আমার অভিনেতারা স্টার ইন ফ্রন্ট অফ অডিয়েন্স, নট ইন দ্য সেট। তো আমি কখনো কোনো স্টারের সাথে সেটে কাজ করতে পারবো না। তার স্টারি ব্যাপারগুলো যদি সে সেটে আরোপ করে, তাহলে সিনেমাটা ঝুল হয়ে যাবে। আমার সিনেমা যদি রণবীর কাপুর অভিনয় করেন, রণবীর কাপুর কিন্তু অডিয়েন্সের কাছে স্টার, এবং আই উইল মেক শিওর যে রণবীর কাপুরকে আরও কত বড় করে স্টার করে প্রেজেন্ট করা যায়। কিন্তু রণবীর কাপুর যদি সেটে স্টার বিহেভ করে, তাহলে রণবীর কাপুরকে নিয়ে কিন্তু কাজ করা সম্ভব হবে না, কারণ তাহলে সিনেমাটা মার খাবে। তো পারিয়ার যখন প্রথম পোস্টার এসেছিল, তার উপরে লেখা ছিল বিক্রম চ্যাটার্জি ইন পারিয়া, কেমন? তো সেটা তো বাংলা ছবিতে এরমভাবে লেখা হয় না, আর বিক্রম তখনও অত বড় স্টার হয়নি যখন আমরা পারিয়া শুটিং করছি। কিন্তু আই মেড শিওর যে ওটা বিক্রম চ্যাটার্জি ইন পারিয়া থাকবে। বিক্রমের আপত্তি ছিল যে তুই আমার নামটা কেন রাখছিস ওখানে, ওরমভাবে আমার লজ্জা করছে। আমাদেরকে প্রত্যেককে একটা বেসিক কথা বুঝতে হবে, আমরা যদি আমাদের হিরোদের সম্মান না করি, আমরা যদি আমাদের স্টারেদের সম্মান না করি, তাহলে অডিয়েন্স কী করে করবে? আমি যদি আমার হিরোকে হিরো হিসেবে না দেখি, তাকে ভাবি যে ভাই আমি ডিরেক্টর, আমি হলাম বড় এবং আমি সব ক্রেডিট নেব, তাহলে বোধহয় আমাদের এখান থেকে স্টার হিরো তৈরি হবে না। এবং সেটা আমরা দেখতেও পাচ্ছি। এবং বিক্রমের সাথে কোলাবোরেশনের কারণ বিক্রমের মধ্যে সেই পোটেনশিয়াল রয়েছে, সেই পরিশ্রম করার ক্ষমতা রয়েছে, সেই ফেথ খুব ভেরি ইম্পর্ট্যান্ট। এটা লাইফের ক্ষেত্রে আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে, এই বয়সে দাঁড়িয়ে আমি রিয়েলাইজ করছি, আমার যেহেতু ফেথ খুব স্ট্রং। এবার কেউ বলবে ভগবানের ফেথ, অমুকে ফেথ, ফেথ ইন পিপল, ফেথ ইন পাওয়ার, পাওয়ার মানে সান, নেচার, এই ফেথটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যে তুমি একটা কিছু করছো, কিন্তু তুমি সঁপে দিচ্ছ এই ফেথে যে ইটস ফর দ্য গুড, কিন্তু তোমার মনে যদি নেগেটিভ ইম্প্যাক্ট থাকে, ধরো তুমি ইন্টারভিউ নিতে আসছো, মানে বাজে ইন্টারভিউ হবে, তাহলে তোমার ইন্টারভিউ এমনিই বাজে হবে, কোনো কেউ আটকাতে পারবে না এটা। কিন্তু তোমার এই ফেথটা রয়েছে যে তথাতার সাথে বসে যখন আড্ডা মারবো, সে আড্ডাটা ভালো আড্ডা হবে, হ্যাঁ। সেই ফেথ থেকেই কিন্তু এগোনো। তো আমি বলছি, আমি সেই ফেথফুল অ্যাক্টার্স, ফেথফুল টেকনিশিয়ানস, যারা জীবনের ব্যাপারে নেগেটিভ হয়ে যায়নি, তাদের নিয়ে কাজ করতে বেশি কমফোর্টেবল। অ্যান্ড বিক্রম ইজ ওয়ান অফ দ্য স্টার যাকে আমি চিনি অ্যান্ড অ্যাক্টর, যে ওই ফেথটা ক্যারি করে আমার ব্যাপারে, নিজের ব্যাপারে এবং নেচারের ব্যাপারে। ওকে, এবার রাশে আসি। রাশে এত বড় কাস্টিং, যেখানে এত ভালো ভালো অভিনেত্রীরা আছে, অনুষ্মা ম্যাম থেকে শুরু করে অনির্বাণ চক্রবর্তী, অর্ণ, বিক্রম দা, সুদীপ দা, দেবলীনা দি, এতজন আছে। এবার যখন এত বড় কাস্টিং নিয়ে একটা সিনেমা হয়, সবার মধ্যে ইকুয়ালি রোলটাকে ডিস্ট্রিবিউট করা এবং সবার পোটেনশিয়ালকে নিয়ে আসা বাইরে, সেটা না একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায়। যে এত বড় সিনেমা, সেখানে আমি কতজনকে কীভাবে এতজনকে নিচ্ছি, জায়গা দেওয়া প্রপারলি, সেই জিনিসটা তোমার জন্য কতটা চাপের ছিল? আমার জন্য একদম চাপের ছিল না। তুমি যদি আমার প্রিভিয়াস ছবিগুলো দেখে থাকো, যে একটা ছোট্ট ডায়লগ বলছে ছবিতে, একটা ডায়লগ বলছে হেঁটে যাবে, তার সাথে আমি রিহার্সাল করি। কারণ আমার কাছে ওই যে একটা ডায়লগ যে বলছে, তার ডায়লগটার যদি সিনেমায় প্রয়োজন থাকতো, তাকে আমি সিনেমায় রাখতামই না। তার মানে তারও একটা ক্যারেক্টার আমার কাছে, তারও একটা গল্প আছে, সেই গল্পটা এই সিনেমাতে দেখাচ্ছি না হয়তো। বুঝতে পারলাম? ধরো পারিয়াতে যে দুটো লোক ভাতের হোটেলে খেতে আসতো, যে লোকটা বলতো মাসিমা খুব ভালো ডাল রান্না করতেন, ডিমের ডাল, মারা গেছে একটা মহিলা, সে বলছে ডিমের ডালনা ভালো রাখতেন, তার মানে তার সাইকি, তার ক্যারেক্টারিস্টিক, সেটা কিন্তু বোঝানো যাচ্ছে। সুতরাং এই ছবিতে কাস্টিংয়ের ক্ষেত্রে আমি আমার চরিত্র অভিনেতাদের নিয়ে সবসময় খুবই কী বলবো, অবসেসড, যে তাদের যতটুকু স্প্যান, তাতে যেন তাদের বেস্ট আউটপুটটা বেরোয়। এবং আই লাভ মাই অ্যাক্টার্স,
কারণ আমি যদি তাদের ভালো না বাঁচতে পারি তাহলে তাদের ক্যামেরায় ভালোভাবে ক্যাপচার করতে পারবো। সো আমি যখন চরিত্র একটা লিখছি সেটা এক সিনের পার্ট, ধরো তুমি আমার ছবিতে এক সিনের পার্ট করছো, আমার কিন্তু মোটিভ এবং অলওয়েজ এই পুশটা আমি অভিনেতাদের করতে থাকি যে ওই এক সিনটা এমন করবো যেন লোকের মনে দাগ কেটে যায়। যদি একটা হেঁটেও, ওই পটলবাবু ফিল্ম স্টারের মতো যদি হেঁটেও চলে যায়, আমি সেটা অভিনেতাদের পুশ করি রিহার্সালে, যে তুমি যদি হেঁটেও পাস করো তাহলে এমনভাবে পাস করো লোকেরা কি দারুণ হাঁটলো। তো এইটা আমার যে অভিনেতারা এখানে অভিনয় করেছেন তারা আমার ব্যাপারে হয়তো অ্যাওয়্যার, তারা জানেন যে আমি যখন তাকে অভিনেতা হিসেবে কাস্ট করছি স্ক্রিপ্টের নিরিখে, আমি তাকে স্ক্রিপ্টটা শোনাচ্ছি, গল্প শোনাচ্ছি, চরিত্র বলছি। ধরো পারিয়াতে নায়িকার চরিত্রে অঙ্গনা অভিনয় করেছে, কিন্তু অঙ্গনার সাথে আরেকজন, আমি তার নাম বলছি না, সে অস্বস্তিতে পড়বে, আরেকজন নায়িকার আমার বেশি পছন্দ ছিল। সেটা আমি অঙ্গনাকেও বলেছিলাম যে আমার ওর লুকটা বেশি পছন্দ, কারণ ওকে একটু দেখতে বেশি সিম্পল, মানে বোকা, একটু একটু বোকা দেখতে বেশি বিশ্বাসযোগ্য লাগবে। কিন্তু তার পারিয়া স্ক্রিপ্ট পড়ে মনে হয়েছে এই স্ক্রিপ্টটাতে তার কিছু করার নেই, তাই শি লেফট পারিয়া অ্যান্ড শি হ্যাজ ডান আদার ফিল্মস। তো অঙ্গনাথকে আমি বলি, অঙ্গনা তুমি আমার সেকেন্ড চয়েস ছিলে, তো আমি ওকে নিয়ে কাজটা করছি না, আমি তোমাকে নিয়ে করতে চাই, কারণ ওই কারণে করতে চায় না। অঙ্গনা হাসতে হাসতে করতে রাজি হয়ে যায়, কারণ অঙ্গনা শুরু থেকেই করতে রাজি ছিল। তো আমার বক্তব্য হচ্ছে অভিনেতাদের আমি অ্যাপ্রোচ করি এবং তাদেরকে এই বিশ্বাসটা দেওয়ার চেষ্টা করি, বিশ্বাসের ভিতটা দেওয়ার চেষ্টা করি যে তার অভিনীত চরিত্রটা যতটা সে ভালোবেসে করবে আমি ততটা ভালোবেসেই তাকে ক্যাপচার করব, সেইটাই কিন্তু ফেথ। আচ্ছা, এবার একটা অদ্ভুত জিনিস আমি না রাশের ট্রেলারটা দেখার পর, ইভেন আমি তোমাকে এটাও বলি, যখন আমি রাশের ট্রেলার রিভিউ করেছি তখন রাশ অলরেডি 2 ঘন্টা আগে ইউটিউবে চলে এসছে, আমি 2 ঘন্টা পরে রিভিউ করি ট্রেলারটা, এবং আমি যে জিনিসটা দেখে অবাক হলাম, আমি সেটা ভিডিওতেও অ্যাড্রেস করেছি, মাত্র 1800-1900 ভিউজ হয়েছিল রাশের ট্রেলারের। এবং আমি সেটা যখন ভিডিও বানাতে বসি আমি সেটা অ্যাড্রেসও করি যে মানে বাংলা সিনেমা সাপোর্ট করুন, এটা বললে তো খালি হবে না, এটা তো করতে হবে। আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমরা রিভিউয়াররা হলে যাই দেখি আমরাই খালি বসে বাংলা সিনেমা দেখছি, আর কেউ নেই। এবার সেটা আমি বলেছিলাম যে এত সুন্দর একটা মিষ্টি একটা ট্রেলারের এত এই কম ভিউজ, তো এটা তো ইয়ে নয়। এবার যখন না এই ট্রেলারটা রিলিজ হয়েছে তারপর থেকে দেখছি এই ট্রেলারটার সঙ্গে মানুষ না আলো বলে সিনেমাটার খুব তুলনা টেনে আনছে। এটা আলোর ভাইব পাচ্ছি, ঋতুপর্ণা সেনগুপ্ত আলোর একটা ভাইব পাচ্ছি। তো এই মানে এটা যদি আমার লাগেনি, পার্সোনালি আমার লাগেনি, বাট আমি দেখছিলাম যে অনেকে কমেন্ট করছিল এটা। তো এটা নিয়ে কি তোমার কিছু বলার? মানে একদম বলার আছে। সেটা প্রথম কথা হচ্ছে আলো নামটা ভুল ব্যবহার হচ্ছে। হ্যাঁ, আমি আসছি এখন। রাশের ট্রেলারের ভিউজ হচ্ছে 7.7 লাখ, এবং সেটা কিন্তু এই তোমার মতো যারা রিভিউয়ার এবং সাধারণ মানুষ তারাই ছড়িয়ে ক্রমশ করছে। এবার মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়ে গেছে বাংলা সিনেমার প্রতি, যে বাংলা সিনেমা ট্রেলার একটা দেখতে যাব, তারপরে নিজের জীবনে 3 ঘন্টা নষ্ট করে 300 টাকা দিয়ে টিকিট কেটে হলে গিয়ে দেখবে একটা খাজা কিছু দেখছি। এইটা কিন্তু দিনের পর দিন অডিয়েন্সের সাথে হয়েছে, আমার সাথে হয়েছে। আমি যখন অডিয়েন্স হিসেবে গেছি আমার সাথে হয়েছে, তো স্বাভাবিকভাবে আমার রাগ হয়েছে। সেটা হলিউডের ছবি হলেও আমার রাগ হয়, যে আমি ট্রেলারটা দেখে ভাবলাম ইন্টারেস্টিং কিছু হবে, তারপরে আমরা খাজা ছবি। কিন্তু হলিউডের 5টার মধ্যে 4টে ভালো হয়, একটা খারাপ হচ্ছে। নাহলে ট্রেলার দেখে আমরা বুঝে যাচ্ছি এই সিনেমাটা দেখবো না। তো বাংলা ছবির ক্ষেত্রে বারবার অডিয়েন্সকে ডিসিভটা করা হয়েছে, তাই বাংলার অডিয়েন্স ধরতে একটু টাইম নেয়, সে বারবার যাচাই করে নেয় সবাই কী বলছে, ও কী বলছে, সে কী বলছে, যে কারণে ট্রেলারটা ধরতে একটু সময় লাগলো। কিন্তু আমরা কনফিডেন্ট ছিলাম যে ট্রেলারটা লোকে ধরে নেবে, এবং সেটা ধরেও নিয়েছে। এই ছবির যখন বিগিনিং কার্ড আসবে দেখতে পাবে তরুণ মজুমদারের নাম বড় করে লেখা আছে, কারণ এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নাম লেখা আছে, সঞ্জীব চট্টোপাধ্যায়ের নাম লেখা আছে, যাদের নিয়ে আমার ছোটোবেলাটা আমি বড় হয়েছি। আমি আমার ছোটোবেলা নিয়ে ছবি বানাবো, কিন্তু এটা সেটা ছবি নয়, কিন্তু এই ছবিতে আমার ছোটোবেলার ছায়া আছে। এই ছবিটা আত্মজৈবনিক অনেকটা। এই বাড়িতে আমি বড় হয়েছি 33 জনের সাথে, এই জয়েন্ট ফ্যামিলিতে আমি বড় হয়েছি, এবং তার মধ্যে সঞ্জীব চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুবোধ ঘোষ, এরা সবাই আছেন, এবং সবথেকে বড়োভাবে আছেন তরুণ মজুমদারের সিনেমা। এবং যেটা সবাই বলছে না, আলোর কথা কেন বলছে আমি সত্যি আই হ্যাভ নো আইডিয়া, যেটার কথা বলা উচিত সেই ছবিটার নাম শ্রীমান পৃথ্বীরাজ। কারণ শ্রীমান পৃথ্বীরাজের একটা শট, যেটা আমি আমার বিভিন্ন ছবিতে, যেমন পারিয়াতে আমি জন উইককে ট্রিবিউট দিয়েছিলাম, এখানে শ্রীমান পৃথ্বীরাজকে আমি ডিরেক্ট ট্রিবিউট দিয়েছি ট্রেলারের লাস্ট শটে। ওই যে পায়ের ওপর পাটা উঠে যায়, তুমি শ্রীমান পৃথ্বীরাজের ছবিটা চালিয়ে লাস্ট শটটা দেখো, সেম শট। আমি তো ট্রিবিউট দিচ্ছি ডিরেক্টলি তরুণ মজুমদারকে। কেমন? কারণ তার ছবি যে আদর মাখানো ছবি, বাঙালি জীবনের যে ছবি, সেটাই আমি বানিয়েছি। তো আমি তো ওনার ছবি দেখে, ওনার ছবির মতো ছোটোবেলায় আমি বড় হয়েছি, তাই ওনার ছবির সাথে আমার আত্মিক যোগাযোগ, আমি তো ওনার ফ্যান, আমি ওনাকে ট্রিবিউট দেবো না? তরুণ মজুমদারকে আমি ট্রিবিউট দিয়েছি, তো আমি তপন সিনহাকে ট্রিবিউট দিয়েছি। তো আচ্ছা, এবং সেটা ছবির শুরুতেই বড় কার্ডে বড় বড় করে লেখা থাকবে। আমি বলছি শ্রীমান পৃথ্বীরাজের লাস্ট শটটা আমি কপি পেস্ট করেছি যাতে লোকে বোঝে যে তরুণ মজুমদারকে ট্রিবিউট দেওয়া হচ্ছে,
এর মধ্যে আলো খুবই, আমি আলো দুবার হলে দেখেছি, হ্যাঁ 2006 সালের ছবি, খুবই ভালো সিনেমা। প্রিজম এন্টারটেনমেন্টের, আমি দুবার হলে গিয়ে দেখেছি মায়ের সাথে। তো আলো আমার খুবই পছন্দের সিনেমা, কিন্তু এর সাথে আলোর সম্পর্ক নেই। এর সাথে তরুণ মজুমদার যে আলোর মতো এবং আলোর থেকেও ভালো পলাতকের মতো ছবি বানিয়েছেন, সেই ভদ্রলোকের ট্রিবিউট দেওয়া আছে। আচ্ছা, এই গ্রামের প্রেক্ষাপট বলে হয়তো অনেকে ধরে নিচ্ছেন, কারণ আলো ওনার 2006 সালে রিসেন্ট পাস্টে, 2000-এর পরের ছবি, কিন্তু পলাতকও গ্রামের প্রেক্ষাপট ছিল, শ্রীমান পৃথ্বীরাজও গ্রামের প্রেক্ষাপট ছিল, দাদার কীর্তিও গ্রামের প্রেক্ষাপট ছিল, ভালোবাসাও মুঙ্গেরের প্রেক্ষাপট ছিল, মফস্বল গ্রাম প্রায়। তো আমি বলছি তরুণ মজুমদারের অধিকাংশ ছবি গ্রামের প্রেক্ষাপটে হতো। তরুণ মজুমদার শীতকালে শ্যুট করতেন, আমি পুরো ওই প্যাটার্নটাকে ফলো করে ট্রিবিউট দিয়েছি। শীতকালেই শ্যুট করা, শীতকালে শ্যুট করা ছবি, ডিসেম্বর এবং জানুয়ারিতে শ্যুট করা। তো আমি তো ওইটাকে পুরোটা ফলো করেছি যে আমি একটা লোককে যখন ট্রিবিউট দিচ্ছি, সেই ইস্টার এগগুলো তোমাদের খুঁজে বার করতে হবে। একটা ইস্টার এগ আমি চোখের সামনে রেখে দিয়েছি যে পায়ের ওপর পা ওঠা, কিন্তু ঘটনাচক্রের দুর্ভাগ্য যে এই সময়ের মানুষ শ্রীমান পৃথ্বীরাজের মতো অপূর্ব সিনেমা দেখেনি। তো শ্রীমান পৃথ্বীরাজ দেখলে বুঝতে পারবে যে বাঙালি জীবন কতটা নিষ্পাপ এবং আনন্দের ছিল। তো আমি শ্রীমান পৃথ্বীরাজের ট্রিবিউটটা দিয়েছি, এবার সিনেমার মধ্যে থেকে খুঁজে যে যা বার করবে। আচ্ছা, মানে আমি তো ছোট কথা বলি, রূপমের ইন্টারভিউতে আমি বলেছিলাম যে পারিয়াতে তো আমি ইভিল ডেডকে পর্যন্ত ট্রিবিউট দিয়েছি, ওই চেন শট সিকোয়েন্স। কারণ ইভিল ডেডে মনে আছে হাতটা কেটে যায় এবং চেন শটকেও মারতে আরম্ভ করে ভূতেদেরকে। তো আমি বলছি ওই ট্রিবিউটগুলো তো আমি যে সিনেমাগুলো দেখে মোটিভেটেড হয়েছে সিনেমা বানানোর জন্য, তাকে নিয়ে আমি একটা শটে ট্রিবিউট দেবো না? নিশ্চিতভাবে দেবো, কারণ আমি তো শিখেইছি ওখান থেকে। আর কাজের মধ্যে ওগুলো চলেও হয়তো আসে অর্গানিক্যালি, আনকনসিয়াসলি আসে। যেমন ট্যারেন্টিনোর একটা ইন্টারভিউ দেখছিলাম, ট্যারেন্টিনো বলছিলেন ওনার সব সিনেমা কপি বলে, একটা ভিডিওতে একটা বি গ্রেডের ছবির অ্যাকশন চলছে আর ট্যারেন্টিনোর ছবির অ্যাকশন। আমি শুনলাম তুমি মানে কুইন্টেন ট্যারেন্টিনোকে খুব মানে ভালোভাবে ফলো। আমি বেসিক্যালি কুব্রিকের ভক্ত, স্ট্যানলি কুব্রিকের ভক্ত। ট্যারেন্টিনো তো খুবই পছন্দের, মানে প্রচুর প্রতিভাবান পরিচালক রয়েছে, রোমান পোলান্সকি রয়েছে, অনেক ভালো ভালো পরিচালক রয়েছেন যাদের আমি ভক্ত। তো যেটা বলছি, তো তুমি একজন অডিয়েন্স হিসেবে দেখে কোনোভাবে আবিষ্কার করতে পারবে না এই শটটার কপি ট্যারেন্টিনোর শটটাই হতেই পারে না। এটা কি খাজা শট হচ্ছে, ট্যারেন্টিনো বলছে এটা কপি করেছে, ট্যারেন্টিনোর শটটা দারুণ দারুণ, কিন্তু ও কিভাবে ইন্সপিরেশন ড্র করছে এটা কারুর পক্ষে বোঝা সম্ভব নয়। তাই যেটা তুমি অর্গ্যানিক আশা বলছো, সেই আশাটা তো আছেই। তার বাইরে কি বলতো, আমরা ছোট থেকে যা দেখে বড় হচ্ছি, যা অনুভব করছি, সেগুলো আমাদের ভেতরে একটা প্রসেস হয়ে একটা নতুন জিনিস আসছে। কিন্তু আসলে কি নতুন, তার ভেতরের যে পার্টিকেলগুলো, অনুপরমাণুগুলো, সেগুলো কিন্তু কোথাও না কোথাও হয়ে গেছে অলরেডি। আমরা নতুন পারমুনেশন কম্বিনেশনে সাজাচ্ছি, প্রবাবিলিটি নিয়ে খেলছি, আমরা খেলছি প্রবাবিলিটি নিয়ে। আসলে কিন্তু হয়ে গেছে সবকিছু পৃথিবীতে। আচ্ছা, আমরা প্রবাবিলিটি নিয়ে খেলছি যে আচ্ছা ওই শটটা ওখানে ছিল, আমার মাথার মধ্যে এবার ওই শটের মেমোরি, আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা জুড়ে আর একটা নতুন জিনিস তৈরি হচ্ছে। কোথায় বানাচ্ছি, সেখানকার প্রেক্ষাপট হতেই পারে যে একটা রোমান পোলান্সকির ইটালির একটা ছবির কোনো প্রভাবই এখানে রয়েছে, আমি নিজেও বলতে পারবো না সেটা, কিন্তু যেটা আমি ট্রিবিউট দিয়েছি এটা তো দিচ্ছি, আমার সব ছবিতেই দিই আমি। আচ্ছা, এবার যেটা আমি তোমাকে বলো, তোমার না সিনেমাগুলোতে আমি যেটা খেয়াল করেছি সবসময় একটু উল্টো দিকে তুমি যাওয়ার চেষ্টা করো। আমি কেন সেটা তোমাকে বলছি, ধরো যখন চার দেওয়ালের মতো সিনেমা বন্ধ, লোক ফ্যামিলি ড্রামা বানাচ্ছে, তখন তুমি পারিয়ার মতো একটা সিনেমা বানালে। আবার এখন যখন খাদান হিট হওয়ার পর কমার্শিয়াল মুভির দিকে আবার ঝোঁকটা একটু বাড়ছে, এই সিনেমা চলতে পারে, তখন আবার তুমি রাশের মতো একটা সিনেমা বানাচ্ছ। কেন? এইটা না ইচ্ছাকৃত নয়। আসলে ধরো আমার কাছে আইডিয়া এখনো 10খানা আইডিয়া যেটা রয়েছে, আমি যেটা নিয়ে টাটকা, যেটা নিয়ে কোনো ছবি বানাতে পারি। এবার কোন ছবির প্রযোজক কখন কানেক্ট হচ্ছে এটা দৈব, এটা আমার হাতে নেই, এটা ঘটনাচক্রে হচ্ছে। মানে ধরো আমি এখন প্রাণপণ লাস্ট 3 বছর ধরে চাইছি আমি একটা ভূতের ছবি বানাতে, এটা লেখা আছে বহুদিন, 2018 সালে, একদম গথিক হরর। কারণ আমি হরর ছবি ভক্ত, আমার প্রথম দুটো ছবি শুঁয়োপোকা, বুনো, সেগুলো হরর ছিল। তার মানে বোঝাই যাচ্ছে আমার হরর জনরের প্রতি একটা আকর্ষণ রয়েছে। 1920 সালের নসফেরাতু থেকে আজকে যা যা ইম্পর্টেন্ট হরর ছবি হয়েছে, A24 যেগুলো প্রডিউস করে, সেই সমস্ত ছবি আমি ফলো করছি। আমি কাইদান ফলো করেছি, আমি জাপানি হরর নিয়মিত দেখেছি। তো আমি বলছি আমি হরর ছবির পোকা, তো সেই হরর আমি এখন ছবিতে বানাতে পারিনি। এবার ধরো কালকে ধরো রাশ ওয়ার্ক করলো, তারপরে দেখা গেলো পারিয়া 2 বানালাম, কিন্তু তার জায়গায় হরর ছবি বানিয়ে বসে রইলাম। এবার তুমি আমাকে বললে যে কী হলো দাদা কেসটা, তুমি তো এখন তোমার রাশ ওয়ার্ক করেছো, সবাই ফ্যামিলি ড্রামা বানাতে, তুমি কেন হরর ছবি বানাচ্ছ? কারণ হরর ছবির প্রডিউসার তখন পেয়েছি, আমি কি করবো? ছবিটা যে বিনিয়োগ করবে সেই যদি সেই সময় বলে আমি এখন বিনিয়োগ করতে রাজি, এটা আমার হাতে নেই আর কি, এটা আমার হাতে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রাশ কতদিনে শ্যুট করা? রাশ সব মিলিয়ে ধরো প্রিন্সিপাল শুটিং 20-22 দিন, তারপরে 2-3 দিন, সব মিলিয়ে 25-26 দিন হবে। 25-26 দিন। এখন বাংলা সিনেমার একটা যেটা শুটিংয়ের অঙ্কটা দাঁড়িয়েছে 12 থেকে 15 দিন, এর মধ্যে শুটিং কমপ্লিট করতে হবে। এবং বিভিন্ন অ্যাক্টরদেরকে আমরা বিভিন্ন ইন্টারভিউতে বলতে শুনেছি এটা, যে এটা বেশ চ্যালেঞ্জিং অ্যাক্টিংয়ের ক্ষেত্রে এবং যে ডাইরেক্ট করছে ডাইরেকশনের ক্ষেত্রেও। তো তুমি যে এত লম্বা সময় নিচ্ছ, মানে এই চাপটা কি তোমার মধ্যেও কখনো
মানে না, আসে না, না, বা আমি তাহলে ছবিটাই বানাবো না। আমার আচ্ছা। ধরো গোপনে মৎস্যায়ন সিঙ্গেল শট ছিল, আমাদের 2 মাস ধরে রিহার্সাল হয়েছে উইথ ক্যামেরা, দিয়ে 5-6 দিন আমরা করে ফেলেছি গোপনে Okay. মৎস্যায়ন। কেমন সেটা ছবির ডিমান্ড। যদি ধরো আসলে কি হয়, এখানে পরিচালকদের অনেকেরই যারা কাজ করেন তারা এখান থেকে উপার্জনও করেন, রাইট? ফলে আজকে একটা গল্প তুমি প্রযোজক, আমি তোমার কাছে একটা গল্প নিয়ে গেলাম, আমি বললাম এটা শুটিং করতে আমার 22 দিন লাগবে, তুমি বললে আমি টাকাটা দেবো তোমাকে, কিন্তু 14 দিনে করতে হবে। এবার আমি মেকার হিসেবে ভাবছি, আমি যদি এখন না বলে দিই আমার কিছুই করা হবে না, তার থেকে বাবা 14 দিনে করে দিই। ফলে ওখানে শুরু হয় কম্প্রোমাইজ। তো সেই কম্প্রোমাইজের পথটা যেহেতু আমার সৌভাগ্য, আমার এনার্জি, তার জন্য আমাকে এখনও সেই পথটা বেছে নিতে হয়নি। আমি চাইবো না, এবং আমি হয়তো অন্য কোনো প্রফেশনে শিফট করে যাব যদি আমার সিনেমা কম্প্রোমাইজ করে বানাতে হয়। আই উইল নট কম্প্রোমাইজ। মানে আমি যদি বাংলা আরও ভালো হয়, মানে ওই বিনা যুদ্ধে নাহি দেবো সূচগ্র মেদিনী বলেছিল না, তো আমি সেটা বলতে পারি, আমি একটা ধুলোকণাও কম্প্রোমাইজ করবো না আমার কাছে, যেটা আমি কনভিন্সিং নই। কম্প্রোমাইজ কি, প্রডিউসার বললো এই অ্যাক্টারকে চাইছি না ওই অ্যাক্টারকে চাইছি, এবার আমি ভাবতে বসি যে আচ্ছা প্রডিউসার বলছে এই অ্যাক্টারকে নিলে কি আমার কাজের কোনো ক্ষতি হবে? যদি না ক্ষতি হয় আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ক্ষতি হলে আমি কিন্তু ওটা কম্প্রোমাইজ করবো। তো ধরো পারিয়া সৌম্য চরিত্রটার জন্য অনেক বড় বড় অভিনেতার নাম এসেছিল, কথা হয়েছিল, আমি সৌম্যতেই স্টিক করে থেকেছি। তো এটা বুঝতে হবে যে আমার একটা বাউন্ডারি আছে, সেই বাউন্ডারির মধ্যে সিনেমা যতক্ষণ না কম্প্রোমাইজড হচ্ছে ততক্ষণ অব্দি আমি অ্যাডজাস্ট করতে রাজি, কিন্তু সিনেমা যে কম্প্রোমাইজড হবে তখন সিনেমাই বন্ধ হয়ে যাবে, তখন সিনেমাটা বানাবো না। তো অন্যদের ক্ষেত্রে অন্যদের স্ট্রাগল, অন্যদের সমস্যা, সেগুলোও কিন্তু সত্যি। সুতরাং তাদের জুতোয় পা না গলিয়ে তাদেরকে আমি জাজ করতে চাই না। আমি শুধু আমারটুকু তোমাকে বলতে পারি যে টিল মাই লাস্ট ব্রেথ আমি যদি কনভিন্স না হই কোনো রকম অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে, সেখানে কম্প্রোমাইজ হবে না। আমার কাছে আমি সিনেমা বানিয়ে বলবো না এটা কম্প্রোমাইজ করতে হয়েছে, ওই জন্য করতে হলো, এটা কোনোদিন তুমি আমি বলতে শুনবে না। এটা একটা ডিসিশন যেটা আমি কনসিয়াসলি নিয়েছি। যদি না হয় তাহলে সিনেমা, এরকম বহু সিনেমা হয়েছে, যেমন ভটভটিতে, এটা ঋত্বিক দাও জানে, 2016 সালে ভটভটি হয়ে যাওয়ার কথা। একজন নামী প্রডিউসার আমাকে অফার করেছিলেন, যে তখন ঋত্বিকদার খুব বুম চলছে, মানে শব্দ হয়েছে, আমাকে বলেছিলেন যে ওই চরিত্রে যদি ঋত্বিক চক্রবর্তীকে কাজ করো, আমি ভটভটি তুমি যে বাজেটে চাইছো আমি প্রডিউস করে দেবো। আমি বলেছি না, আমার ভটভটির চরিত্রে নতুন ছেলেই চাই, কারণ ঋত্বিক চক্রবর্তী হলে উনি যে বয়সটায় রয়েছেন তাতে আমি ভটভটি, আমি কনভিন্স নই, জাস্ট ছবিটা হবে বলে আমি কনভিন্স নই, একটা জিনিস আমি করবো না। আচ্ছা। এবং ভটভটির যখন আমি 2012-তে লিখি, তখন ভটভটির ইনিশিয়াল কাস্টিং আমার মাথায় ছিল দেব, কারণ দেবের মধ্যে সিম্পলিসিটিটা ছিল। আচ্ছা, কেমন, কিন্তু তারপরে দেব তখন তো কমার্শিয়াল মার্কেট চুটিয়ে করছে, চ্যালেঞ্জ, তো ফাইনালি আমার প্রডিউসার ছিল না বলে দেব অব্দিও পৌঁছানো হয়নি। দেবদা ফরওয়ার্ড ইন্টারেস্টিং, কিন্তু মানে এটা যদি ইয়াং এজের দেব, এখনকার দেব নয়, যখন ধরো আই লাভ ইউ, পাগলু, ওই সময়কার দেব, উইথ দ্যাট স্মাইল আর কি, ইনোসেন্ট স্মাইল, এবং বস্তির একটা ছেলে যে বিশ্বাস করে জলের তলায় মারমেড আছে, আমার মনে হয় দেবের থেকে ভালো কনভিন্সিং কেউ হতো না সেই সময় দাঁড়িয়ে। তো সেটা হয়নি, বাট প্রত্যেক ছবির ভাগ্য ছবি নিজে নির্ধারণ করে, আমরা কেউ নই। এবং যখন তুমি এটা শুটিংও, মানে তুমি এবার আমি মানে অভিনেতা তথাগতটাকে জিজ্ঞেস করছি, যে যখন অভিনয়ও করছো, যেটা আমার এটা, আমি একটা প্রজেক্টে কাজ করছি, আমি ডাইরেক্টর নই, আমি অভিনয় করছি, এবার এটার এত রাশ একটা মানে শিডিউল, যেখানে আমাকে এত তাড়াতাড়ি জিনিসটাকে র্যাপ আপ করতে হবে, মানে সেটাও কোনো, এবার আমি মাথা দিই না ওটাতে। হ্যাঁ, অভিনেতা হিসেবে আমার কাজ পরিচালক এবং বাকি টিম মেম্বাররা যে অভিনয়টা আমার কাছ থেকে চাইছেন সেই অভিনয়টা ডেলিভার করা, এবং বিশ্বাসযোগ্যভাবে। ভালো অভিনয় খারাপ অভিনয় বলে কিছু হয় না, বিশ্বাসযোগ্য অভিনয় হয় আর না বিশ্বাসযোগ্য অভিনয় হয়। আমি চেষ্টা করি যে ওনাদের যেটা ডিমান্ড সেটা বিশ্বাসযোগ্যভাবে যতটা করা যায়, আর যদি কেউ বলার না থাকে তাহলে নিজের মতো করে বিশ্বাসযোগ্যভাবে যতটা করা যায় সেটাই করি। ওকে দাদা, এবার লাস্ট সেগমেন্টে চলে এসেছি, জাস্ট মানে র্যাপিড ফায়ারে একটু কিছু ইয়ে করো, তুমি খালি আমাকে একটা করে আনসার দেবে। তোমার পছন্দের বাংলার সেরা নায়ক আর নায়িকা, যে কোনো টাইমের হতে পারে। একদম উত্তম কুমার, নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায়। আচ্ছা, একদম সেম, আমারও তাই। এবার তোমার দেখা অল টাইম বেস্ট মুভি যে কোনো জায়গার, এবং তোমার দেখা রিসেন্ট বাংলার একটা সিনেমা বলো, যে এরকম ধরনের সিনেমা বাংলাতে বানানো উচিত, এবং অল টাইম বেস্ট একটা সিনেমা যেটা যে কোনো জায়গায়। অল টাইম বেস্ট সিনেমা, ধরো অল টাইম বেস্ট একটা ছবি দিয়ে না সিনেমা এতটা ভাস্ট একটা খুব কঠিন। আমার ধরো বেস্ট সিনেমা, পছন্দের সিনেমা বলতে সিনেমা নোভো সিনেমা প্যারাডুসোর কথা মাথায় আসে, টর্নাটোরের। তো সিনেমা প্যারাডুসো হতে পারে, ইটালিয়ান সিনেমা। নোভো সিনেমা প্যারাডুসো সবাই পড়ানো হয়। আর রিসেন্টকার বাংলা সিনেমা আমি লাস্ট কি দেখেছি সেটা মনে করার চেষ্টা করছি। রিসেন্ট আসলে খুব একটা বাংলা সিনেমা আমি দেখিনি। আমার নগর কীর্তনের কথা লাস্ট মনে আছে, অনেক দিন আগে সেটা। রিসেন্ট বাংলা সিনেমাটা না, লাস্ট 1 বছর আমি কোনো বাংলা সিনেমা দেখিনি অ্যাকচুয়ালি।
আমি সাপোর্ট করি প্রচুর বাংলা সিনেমাকে, কিন্তু সেগুলো যে নট নেসেসারি আমি দেখেছি কেউ একটা অনেস্ট এফোর্ট দিচ্ছে, সেটা নতুন কোনো পরিচালক থেকে সৃজিত মুখার্জি, আমি যদি কোথাও মনে করি যে সেটার মধ্যে একটা নতুন কিছু কেউ ট্রাই করছে, আচ্ছা প্রদীপ্ত নতুন কিছু ট্রাই করছে, কি অন্য কেউ নতুন কিছু, কবিতা নতুন কিছু ট্রাই করছে, কেউ নতুন কিছু চেষ্টা করছে, একটা নতুন ধরনের ফর্মে সিনেমা বানানো, হতেই পারে সেই ফর্মটা আমার পছন্দ না, কিন্তু আমি ওইভাবে সিনেমা বানাই না, আমি চেষ্টা করি সেটাকে সাপোর্ট করার। মানে আমি টুম্পা সোনাকে নিয়েও লেখালেখি করেছি পজিটিভ লেখা, এবার টুম্পা সোনা গানটা তো আমি আমার পছন্দের গানের তালিকায় নয়, কিন্তু আমার মনে হচ্ছিল একটা নতুন কিছু যেটা তো ভাইরাল হচ্ছে। ওকে, এবার হচ্ছে তোমার ফেভারিট জনরা কি সিনেমার মধ্যে? হরর। হরর, এটা নিয়ে কোনোদিন কাজ করতে দেখতে পাবো? তুমি তো করেছো অলরেডি গাকি আমি করেছি। গাকি ইজ আ ফিলোসফিক্যাল হরর। আচ্ছা, গাকিতে ভূত থাকবে কিন্তু সেটা মোর অফ হিউম্যান লাইফ। গাকি ইজ নট আ গথিক হরর, বাট আই এম ফ্যান অফ গথিক হরর। মানে গথিক হরর মানে ধরো রোজমেরিজ বেবি, কিংবা ধরো কনজুরিং কিছুটা বলতে পারো, পার্ট ওয়ান অফকোর্স, হ্যাঁ, কিংবা ধরো গ্রাজের যে অরিজিনাল জুঅন, যেমন এরকম আরো ছবি, লেট দ্য রাইট ওয়ান ইজ নট গথিক হরর, বাট আমি প্রচুর পছন্দের ছবি যেগুলো গথিক হরর আর কি। একটা যদি রেকমেন্ড করতে বলি অডিয়েন্সকে, দুটো ছবির কথা বলবো, একটা রোজমেরিজ বেবির কথা বলবো, আর রোমান পোলান্সকির প্রথম দিকে টেনেট বলে একটা ছবি আছে, আর আরেকটা ছবির কথা বলবো সেটার নাম হচ্ছে পজেশন। সেটা পজেশন অনেকগুলো নামের ছবি আছে, 1978-এ স্যাম নেল ছিল পজেশনে, কেমন সেইটা খুব ইন্টারেস্টিং একটা সিনেমা। আচ্ছা, অ্যাক্টিং না ডাইরেকশন? ছবি ওমেন, যেটা গ্রেগরি পেগের যে ওমেন ছিল, প্রথম যে ওমেন যখন হয়েছিল, যেটা গ্রেগরি পেগ নায়ক ছিলেন, ওমেন তারপরে 5টা পার্ট হয়, সেই ওমেনটাও খুব চমৎকার সিনেমা। আচ্ছা, দা ওমেন। অ্যাক্টিং না ডাইরেকশন, কোনটা নিয়ে আগে আরো বেশি কাজ করবেন? ডিরেকশন। বাংলায় বাংলাতে আগামী দিনে কোনো এরকম হিরো আছে যার সাথে কাজ করার খুব ইচ্ছে, যে মানে এর সাথে কাজ করতে পারলে খুব ভালো হতো? দেখো, ওরমভাবে স্পেসিফিকভাবে জিৎ, দেব সবার সাথেই কাজ করার ইচ্ছে আছে, অঙ্কুশ, বনি, সোহম সবার সাথেই কাজ করার ইচ্ছে আছে। মানে আমি চরিত্রের প্রয়োজনে সেই স্টারকে নতুনভাবে প্রেজেন্ট করাতে আমার খুব ইন্টারেস্টিং, আমার মনে হয় বিষয়টা খুব ইন্টারেস্টিং, যে সেই অভিনেতাকে সে তো একটা পেরিফেরিতে নিজের একটা জায়গা তৈরি করেছে, হ্যাঁ, ভালো মন্দ ছোট বড় যেরকম, এবার সেটাকে আর কি করে এক্সপ্যান্ড করা যায়। কাল যদি আমি জিদ্দার সাথে কাজ করি কিংবা দেবের সাথে কাজ করি, আমি তো চেষ্টা করবো যে সে সুপারস্টার থেকে মেগা স্টারের মতো একটা কোনো চরিত্র তাকে দিয়ে করাতে, যাতে তার ওই জায়গাটার এলিভেশন হয় এবং আমি সেটাতে মজা পাবো অ্যাজ এ ক্রিয়েটার। তো সেইটা তো সবসময়ই রয়েছে আর কি, সেটা অধিকাংশ ইয়েরও রয়েছে, আমার ধারণা পরিচালকের থাকা উচিত। আগামী দিনে কি কি তোমার প্রজেক্ট আসতে চলেছে? আর মানে মেমোরি এক্সটা এই বছর রিলিজ করবে আশা করছি, এবং গোপনে মৎস্যারানটাও আমরা চেষ্টা করছি যদি সেন্সার পাস করিয়ে দেয়। সেন্সার যদি, কারণ গোপনে মৎস্যারান যদি সেন্সার কাটে পুরো ছবিটাই কেটে ফেলে দেবে। সেক্সিস্ট রেসিস্ট একটা সিনেমা, পুরোপুরি এ রেটেড একটা সিনেমা। এ রেটেড তো বটেই, বলছি যে পলিটিক্যালি ইনকারেক্ট যে কথাগুলো আমরা সিনেমা অ্যাভয়েড করি, গোপনে মৎস্যারান ইজ অ্যাবাউট পলিটিক্যালি ইনকারেক্টনেস। পুরো ছবিটাই পলিটিক্যালি ইনকারেক্ট ইন টার্মস অফ সোসাইটি, ইন টার্মস অফ মহিলাদের দেখা, ইন টার্মস অফ সোসাইটির ট্যাবুজ, যেগুলো লোকের আড়ালে করে, সামনে করে না, সেগুলো গোপনে মৎস্যারানে নবারুণের লেখার মতো খানিকটা। নবারুণেরও আমি ভক্ত, সন্দীপনেরও আমি ভক্ত, যেরকমভাবে আমি রবীন্দ্রনাথের ভক্ত, আশুতোষের ভক্ত, সেরকমভাবেই তো গোপনে মৎস্যারানে সেইটা পুরোটাই রিফ্লেকশনটা রয়েছে। এছাড়া গাকি রিলিজ করার প্ল্যান আছে, তবে গোপনে মৎস্যারান আর মেমোরি এক্স আগে রিলিজ করার সম্ভাবনা এবছরের মধ্যে। আর পারিয়া 2 এর লেখালেখি শুরু হয়ে গেছে, তো আশা করছি পারিয়া 2ই রাশের পর হবে। পারিয়া 2 নিয়ে দর্শক খুব এক্সাইটেড থাকবে, এটা আমরা জানি, কারণ হিউজ একটা সাকসেস পেয়েছিল। তো থ্যাংক ইউ সো মাচ দাদা, তুমি এত ব্যস্ত সময়ের মধ্যে টাইম দিলে আমাদেরকে, তার জন্য থ্যাংক ইউ, আর বেস্ট অফ লাক তোমার আপকামিং কাজ রাশ নিয়ে, খুব ভালো হোক। কবে রিলিজ করছে রাশ নিয়ে দর্শকদের যদি কিছু বলতে চাই? রাশ একটা উৎসব, এবং এই উৎসবটা আমরা যে এই মুহূর্তে এই পৃথিবীতে কয়েক সেকেন্ডে কোটি কোটি মানুষ, আমি যখন কথাগুলো বলছি, কোটি কোটি মানুষ গোটা পৃথিবীতে মারা গেছে, কিন্তু আমরা বেঁচে আছি, এবং আমাদের মাথার উপরে ছাদ আছে, ওপরে পাখা ঘুরছে, এখানে মোবাইল ফোন আছে ওদের কাছে যেদিকে রেকর্ড করা হচ্ছে, তারপরেও আমরা আনন্দে নেই এত কিছু থাকার সুযোগ সত্ত্বেও, এবং আমাদের হাত পা সব সুস্থ আছে, আমরা শারীরিকভাবে সুস্থ আছি, আমাদের বাড়ির লোকেরা অধিকাংশ সুস্থ আছে, তারপরেও আমরা সুখে নেই। কিন্তু এই সব কিছু থাকার পরেও যে বাঁচাটা উদযাপন, আসলে বাঙালি যে উদযাপনটা করতে জানতো, ছোট ছোট দুঃখ, ছোট ছোট সুখ, ছোট ছোট বিষয়ে আনন্দ খুঁজে নেওয়া, এটা যে বাঙালি পারতো, এবং এখন বাঙালি আনন্দ খুঁজে নেয় কার কমপ্লেক্সে কতলায় বাড়ি, কার কটা গাড়ি, কার কত মাইনে, তার বিরুদ্ধে কথা বলবে। রাশ বলবে ভালোবাসার কথা এবং পাওয়ার থেকে বেশি দেওয়াতে আনন্দের কথা। রাশ
বেঁচে থাকাকে উদযাপন করার কথা বলবে। এবং আপনাদের বাড়িতে যারা সিনিয়র মোস্ট মেম্বাররা রয়েছেন, সবার আগে আমি বিশ্বাস করি, আমি বক্স অফিসের কথা বলছি না, তাদেরকে নিয়ে গিয়ে রাস দেখান। আমার মনে হয় তারা ঘন্টা 2-2.5 জন্য তাদের নিজের জীবনে ফেলে আসা কিছু মুহূর্তকে আবার ফিরে পাবেন, যেখানে মানুষের প্রতি শ্রদ্ধা ছিল, মানুষের মূল্যবোধের গুরুত্ব ছিল, মানুষ সম্মান করতে জানতো, বড় ছোট নির্বিশেষে। সেই সময়টাকে কোথাও রাস তুলে ধরবে, সেই মানুষগুলোর কথা বলবে। রাস আসলে আমার জন্য একটা রূপকথা, যে রূপকথাটা আমরা ফেলে এসেছি। আমি এখনও খুঁজি আমার ছোট ছোট পকেটসে আমার সম্পর্কের সমীকরণের জায়গায় সেই রূপকথাটা আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করি। এবার সিনেমার পর্দায় আসবে 6 জুন আপনাদের সামনে। আপনারা আপনাদের বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ মেম্বার, বাবা মা কাকা জ্যাঠা দাদু দিদা, তাদেরকে দেখান রাস। আপনারা দেখবেন তো বটেই, কিন্তু তাদের দেখালে আমার মনে হয় তারা আপনাদের বুকে জড়িয়ে ধরবে। একদম, আমরা তো দেখবোই, রিভিউও দেবো। এবং আপনারা যান 6 জুন আপনাদের কাছের যে কোনো হলে গিয়ে রাস দেখে আসুন, রাস নিয়ে কথা বলুন, কেমন লাগলো আপনাদের সেটা জানান। আর এই ছিল আজকের আমাদের আলোচনা রাস নিয়ে। এটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।